বাংলাদেশে সেনাপ্রধান তিনি যাচ্ছেন ইসলামাবাদে, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। একবার ভেবে দেখুন যে পাকিস্তানের সেনা থেকে, পাক সেনা বা খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল বাংলাদেশ, যার জন্য মুক্তিযুদ্ধ, আজ তাদের সঙ্গেই হাত মেলাচ্ছে সবক শেখানোর জন্য, ভারতকে কোনো বার্তা দেওয়ার জন্য। আদপেও পাক সেনার সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ রেখে বা সামরিক সক্ষতা বাড়িয়ে কতটা লাভ হতে পারে বাংলাদেশের? আদৌ কি লাভ হতে পারে? আমার সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল দা, কি মনে হয়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ তো এখন ভারত বিরোধিতায় নেমেছে। ভারত বিদ্বেষ এখন চরমে, যুদ্ধ করবে বলছে এবং যুদ্ধ তারা কিছু ট্যাঙ্কও বর্ডারে নিয়ে এসেছে। এখন ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে একটু তো অভিজ্ঞতা দরকার লাগে। যার একমাত্র অভিজ্ঞতা আছে সে হচ্ছে পাকিস্তান। 48 সাল থেকে যুদ্ধ করে আসছে, 65-71 বড় যুদ্ধ করেছে, তারপরে 98-99-তে কার্গিল যুদ্ধ করেছে। সুতরাং তার কি অভিজ্ঞতা, সে কিভাবে যুদ্ধ করেছে এবং এখনো প্রক্সি ওয়্যার করে যাচ্ছে পাকিস্তান, সেটাই বোধহয় জানতে চাইছে, সেটাই হয়তো জানবে। বা এখন কিভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত ছিদ্র বর্ডার আছে সেখান দিয়ে আতঙ্কবাদী ছড়িয়ে দেওয়া যায় এবং ভারতবর্ষে আপনি বলছেন কোথাও একটা নাশকতার ছক করা হচ্ছে বেসরকারি ভাবে, মানে সরকারি বৈঠকের আলাদা সরকারি আলাপচারিতার আড়ালে কোথাও নাশকতার ছক হচ্ছে যৌথভাবে? নিঃসন্দেহে এটা তো পাকিস্তান আর্মি আইএসআই সঙ্গে নিয়ে সেটাই তো দীর্ঘদিন করে আসছে। এই যে নাশকতাবাদটা, সেটা আর্মির মদতে হয়েছে, আর্মির সমর্থনে ঘটেছে এবং বহু ক্ষেত্রে কাশ্মীরে আমরা যে সমস্ত আতঙ্কবাদীদের দেখেছি তারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সে কিন্তু পাকিস্তান আর্মির ইউজ করা অস্ত্র। অনেক ক্ষেত্রে আফগানিস্তানে রাশিয়ার ফেলে যাওয়া অস্ত্র সেসব ব্যবহার করেছে। সুতরাং এগুলো সবই পাকিস্তান আর্মির মধ্য দিয়ে এসেছে। সেই অস্ত্র কিছুটা হয়তো বাংলাদেশে এই যে জাহাজ ফাহাজগুলো ঢুকছে সেখানে হয়তো সেই অস্ত্র বেশ কিছু হয়তো আসবে এবং সেগুলো কতটা যুদ্ধে, মডার্ন যুদ্ধে ব্যবহার করা যায় আমি জানি না। সেগুলো তো আতঙ্কবাদ তো ছড়িয়ে দেওয়া যায়, সেই নিয়ে অনেক কিছুই করে দেওয়া যায়। তারা এখন সেই দিকে কিভাবে যাওয়া যায়, কেননা সম্মুখ সমরে বাংলাদেশের সঙ্গে বাকি ভারতবর্ষের কোনো তুলনাই হয় না। এবং আমার আপনার কাছে একটা খুব সংক্ষেপে একটা প্রশ্ন থাকবে যে এই যে এত কিছু হচ্ছে তার কোনোটাই নিশ্চয়ই ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের নজর এড়িয়ে নয়, তো ভারত কিভাবে দেখছে? হ্যাঁ, দেখুন, ভারত তো নিঃসন্দেহে বুঝতে পারছে পাকিস্তানের এই সমস্ত যে সমস্তগুলো ইচ্ছে ভাবনা এবং যে এই যে পাকিস্তানের দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ বলা হচ্ছে 5ই আগস্ট, যেটা পূর্ণাঙ্গ পর্যায়ে গেছে, সেটা তো পাকিস্তানের আইএসআই এর মদতে, আমেরিকান ডিপ স্টেটেরও মদত সেখানে রয়েছে। যাই হোক, ভারত তো এগুলো এড়িয়ে যেতে পারে না। আজকে করে পাকিস্তানকে নানান তার যে সমস্ত ছিদ্রাংশগুলো আছে আমরা ডিপ্লোম্যাটিক মহলেই চেষ্টা করা হচ্ছে। দেখুন, একটাই বড় খবর, সেটা হচ্ছে যে তালিবান, যে ভারত এখন তালিবানের সঙ্গে অফিসিয়ালি নতুন সেকেন্ড তালিবান 2, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা তালিবানকে স্বীকারও করতাম না, এখনো অফিসিয়ালি স্বীকার করিনি। তালিবান পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্র সচিবের দেখা হয়েছে দুবাইয়ে, অফিসিয়ালি মিটিং হয়েছে, সরকারিভাবে স্বীকার করা হয়েছে এবং তালিবানকে যাবতীয় ভারতবর্ষের তরফে কমিটমেন্ট করা হয়েছে সাপোর্টের। এবং এই তালিবান আপনারা জানেন যে তারা পাকিস্তানি যে তালিবান টিটিপির সঙ্গে লড়াই করে পাখতুনখাওয়া দিয়ে ঢুকেছে এবং তারা যে কোনো মুহূর্তে পাখতুনখাওয়া কেড়ে নিতে পারে। বালুচিস্তানও যদি একই, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ইদানিংকালে আপনাদের ওই একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে ভারত চুপ করে বসে নেই, বরং অন্য দিক থেকে দাবার কিছু চাল ভারত তার মতো করে চলেই যাচ্ছে। সেখানে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান তাদের বৈঠকটা হয়তো খুব একটা গুরুত্ব দিয়ে দেখার মতো জায়গা এখনো পর্যন্ত আসেনি। না, সেটা গুরুত্বপূর্ণ জায়গায় নয় এবং আমরাও আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, এখন আমরা হয়তো ডিরেক্টলি কিছু করবো না, আমাদের ঐতিহাসিক যেটা আছে সিদ্ধান্ত পররাষ্ট্র নীতির কথা ভেবে অনেক শক্তি আছে যারা পাকিস্তান বাংলাদেশকে কাবু করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। সেই পাকিস্তান যে পাকিস্তানের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ ছিল, সেই পাকিস্তান এখন বাংলাদেশের পরম প্রিয় হয়ে গেছে এই বছরের মধ্যেই। কেন কথা বলছি তার কারণ, পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া বাংলাদেশ সহজ করেছে, পাকিস্তান যাওয়ার জন্য ঢাকা বিমানের সংখ্যাও বাড়াচ্ছে।
যে দেশের হাত ধরে স্বাধীনতা সেই ভারতের জন্য বিদ্বেষ আর পাকিস্তানের জন্য প্রেম। এবার পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। এবার থেকে পাকিস্তানিদের বাংলাদেশে আসতে আর ঢাকা থেকে আগে ছাড়পত্র নিতে হবে না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাপারে স্বাধীনতার সূর্য ওঠে, জন্ম হয় বাংলাদেশের। এই ইতিহাস কি এখন ভুলে গিয়েছে ঢাকা? তাই কি ঢাকা ইসলামাবাদের এখন মাখো মাখো সম্পর্ক? পাকিস্তানিদের জন্য শুধু ভিসা প্রক্রিয়া সহজ করছে না, ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যও বাড়াতে চাইছে ঢাকা। সেই লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ বিমান পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার বিমানের সংখ্যা। গত আগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নতজানু হচ্ছে। এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। নিউজ 18 বাংলা। আপনাদের মনে আছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা হুমকি এসেছিল, ফাঁকা আস্ফালন এসেছিল যে তারা চুপ করে বসে নেই, দরকার হলে তারাও পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, কিন্তু করবেটা কোথা থেকে? বাংলাদেশের কাছে তো কিছুই নেই। তো বন্ধু হবে পাকিস্তান, টাকা দেবে চীন, অস্ত্র দেবে তুরস্ক। তদারকি সরকারের এটাই কি নীতি? উঠছে প্রশ্ন। উত্তাল বাংলাদেশ, দেশ জুড়ে অস্থিরতা, মূল্যবৃদ্ধি, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার, বাধ্য হয়ে নতজানু হতে হচ্ছে চীনের সামনে। এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অনেকেই যুদ্ধের জিগির তুলছেন। ভারত সীমান্তের কাছে মহড়া করেছে বাংলাদেশি সেনা। একদিকে মহড়া আর একদিকে হাস্যকর সব হুমকি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখলের দিবাস্বপ্ন যে বাংলাদেশে, সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এতে ঢাকার চাপ বাড়ছে। এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বন্ধ হয়নি। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইন না, নিউক্লিয়ারের ভয় দেখাইন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। নিজেদের ক্ষমতা নেই, কিন্তু মুখে বুলির অভাব নেই। অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে। এইসব হুমকিতে কেউ ভয় পায় না, বরং হাসি পায়। কোনো সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি। কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে?
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার, আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। নিউজ 18 বাংলা।